দিল্লির বিস্ফোরণ নিয়ে মুখ খুললেন প্রতিরক্ষা মন্ত্রী। এই ট্র্যাজেডির জন্য যারা দায়ী তাদের বিচার হবে, কোনো অবস্থাতেই তাদের রেহাই দেয়া হবে না, এমনটাই বার্তা দিলেন তিনি। যারা এই দোষ করেছেন তাদের অবশ্যই শাস্তি হবে, কোনো অবস্থাতেই তারা মুক্তি পাবেন না, এমনটাই জানালেন প্রতিরক্ষা মন্ত্রী। দিল্লির বিস্ফোরণ নিয়ে এবার মুখ খুললেন প্রতিরক্ষা মন্ত্রী। এই ট্র্যাজেডির জন্য যারা দায়ী তাদের বিচার হবে, কোনো অবস্থাতেই তাদের রেহাই দেয়া হবে না, এমনটাই বার্তা প্রতিরক্ষা মন্ত্রীর। দিল্লি বিস্ফোরণ কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি জানালেন যে এই ঘটনার জন্য যারা দায়ী তাদের কোনো অবস্থাতেই তাদের রেহাই দেওয়া হবে না, একেবারে স্পষ্ট বার্তা। এই ট্র্যাজেডির জন্য যারা দায়ী তাদের বিচার হবে, কোনো অবস্থাতেই তাদের রেহাই দেওয়া হবে না, এমনটাই বার্তা প্রতিরক্ষা মন্ত্রীর। I extend my heartfelt condolences to all those who lost their lives in the tragic incident that occurred in Delhi yesterday. I pray to God to grant strength and solace to the bereaved families in this hour of deep grief. From this platform, I wish to assure my citizens that the country's leading investigative agencies are conducting a swift and thorough inquiry into the incident. The findings of the investigation will soon be made public. I want to formally assure the nation that those responsible for this tragedy will be brought to the justice and will not be spared under any circumstances. দিল্লির বিস্ফোরণ নিয়ে মুখ খুললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বললেন যে এই ট্র্যাজেডির জন্য যারা দায়ী তাদের বিচার হবে, কোনো অবস্থাতেই তাদের রেহাই দেওয়া হবে না, একেবারে স্পষ্ট বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অর্থাৎ যারা এই ঘটনার জন্য দায়ী তাদের কড়া শাস্তি দেওয়া হবে, এমনটাই বার্তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। গতকালই সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল তারপরই বার্তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। এই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিচার হবে, কোনো অবস্থাতেই তাদের রেহাই দেওয়া হবে না, এমনটাই বার্তা প্রতিরক্ষা মন্ত্রীর। দোষীদের রেয়াত নয়, কড়া বার্তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু মিছিল এবং এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার হবে, তাদের কোনো অবস্থাতেই রেহাই দেওয়া হবে না, এমনটাই বার্তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। গতকাল সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণ এবং যেখানে মৃত এবং আহতের সংখ্যা বহু। অমিত শাহ তিনি গিয়েছিলেন ঘটনাস্থলে এবং দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি। এবং এই ঘটনার পর এবার বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি এবার বার্তা দিলেন যে যারা এই ঘটনার জন্য দায়ী তাদের বিচার হবে, তাদের কোনো অবস্থাতেই রেহাই দেওয়া হবে না। ঘটনার প্রবল প্রতিক্রিয়া হয়েছে, তার জন্যই রাজনাথ সিং আজকে এই ধরনের একটা বিবৃতি দিয়েছেন। এবং সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে, অমিত শাহ তিনি নিজে নর্থ ব্লক এবং পুরো সমস্ত অফিসাররা যারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সবাইকে নিয়ে একটা স্টক টেকিং মিটিং করছে এবং সেই মিটিং এ ইন্টেন্স চিফ তার এমআই বলা হয়, সেটাও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যুক্ত। তো এখন একটা কম্প্রিহেন্সিভ সিকিউরিটি পলিসি ইভলভ করে একটা সুসংহত ভাবে একটা নিরাপত্তা নীতি তৈরি করে সেটাকে মোকাবিলা করার কথা বলা হচ্ছে। এখন নিরাপত্তা জনিত যে ফেলিওর, ব্যর্থতা, সেই ব্যর্থতা কেন হল তার যেরকম বিচার বিশ্লেষণ ময়না তদন্ত হবে, সেটা তার ইন্টারনালি হবে। কিন্তু আবার এ কথাটাও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আমাদের দিল্লিতে জানাচ্ছে যে এই ঘটনা কিন্তু বহু বছর পর লালকেল্লাতে এই ঘটনা, এটা প্রায় 1600 সবসময় হয় না, কিন্তু আবার কখনোই এটা বন্ধ হয় না। কেন সন্ত্রাস এমন একটা বিষয় যেটা আজ থেকে আর সন্ত্রাস হবে না, জিরো টলারেন্স টু টেররিজম, এটা যেমন হওয়া দরকার,
কিন্তু কখনোই কোনো টেররিস্ট অ্যাক্টিভিটি হবে না এটাও কেউ বলতে পারে না। এবং ইন্টেলিজেন্স ফেলিওর আমেরিকাতে পর্যন্ত বিরাটভাবে আমরা দেখেছি টুইন টাওয়ারে কি ধরনের ইন্টেলিজেন্স ফেলিওর সবসময় হয়ে থাকে। মোসাদের মতো অর্গানাইজেশন কতবার ফেল করলো যুদ্ধের সময়। এখন এই ঘটনাটাতে একজন যে আইডেন্টিফাই করা হয়েছে একটি যুবককে, এবং তার মানে এই ঘটনায় তার নিহত হওয়া এবং তার পরিবারের সকলের সঙ্গে তারা এখন জিজ্ঞাসাবাদ করছে, এবং এটা কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, যদিও দিল্লি পুলিশ এখনো পর্যন্ত আমাদের জানাচ্ছে যে কোনো তদন্তের সাথে আমরা পৌঁছতে চাইছি না, তার কারণ তদন্তটা তো শেষ হয়নি, তদন্তটা চলছে। কিন্তু আমরা বিভিন্ন সূত্রে মানে কলকাতা টিভির পক্ষ থেকেও বলা যেতে পারে সাংবাদিকরা যে বিভিন্ন সূত্র থেকে সংবাদ সংগ্রহ করছেন, এবং যার ভিত্তিতে আমরা এইটুকু বলতে পারি যে এটার পিছনে পাকিস্তানের একটা ভূমিকা। তার কারণ পাকিস্তানের সাথে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে এই মুহূর্তে খুব খারাপ একটা সম্পর্ক তলানিতে এসে পৌঁছেছে, এবং বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি তার সঙ্গে পাকিস্তানের যে পারস্পরিক সম্পর্ক, কেননা বাংলাদেশের ইউনূস সরকার পাকিস্তানের আইএসআই এর প্রধানকে পর্যন্ত ডেকে আমন্ত্রণ করছে, এবং সেখানে সমস্ত আবার নতুন করে, যেটা শেখ হাসিনার সময় বন্ধ ছিল, নতুন করে আবার একটা মৌলবাদী সন্ত্রাসের একটা বীজ যেটা বপন হয়েছে বহু বছর ধরে, সেটা আবার নতুন করে মহাকলেবরে দেখা দিয়েছে। এখন এই জঙ্গিরা কোথা থেকে দিল্লিতে এলো? দিল্লি রাজধানী, লালকেল্লায় করাটা একটা হচ্ছে বলা যেতে পারে একটা ব্র্যান্ড টেরর, মানে এমন একটা সন্ত্রাস করো যেটা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। যে লালকেল্লা থেকে নরেন্দ্র মোদী বক্তৃতা দেন, প্রধানমন্ত্রীর বক্তৃতা হয়, সেই তার আবার 1 নম্বর গেট। সুতরাং সব মিলিয়ে এটা একটা সাংঘাতিক ইম্প্যাক্ট হয়। এটাই তো প্রক্সি ওয়ার। ছায়াযুদ্ধের নিয়মই হচ্ছে যে পুরোপুরি যুদ্ধে যখন সফল হতে পারছি না, পাকিস্তান কিন্তু 4-4টে যুদ্ধ কারগিল ধরলে ভারতের কাছে সাংঘাতিকভাবে ব্যর্থ হয়েছে যুদ্ধে। তারপরেই তো এটা জিয়াউল হকের একটা তত্ত্বই ছিল যে মানে ভারতকে 1000 কাট, 1000টা টুকরো ভেগ করে দাও ছায়া যুদ্ধ করে। এখন এগুলো হচ্ছে মিলিটেন্ট নিয়োগ হয়, আবার লোকালি যাকে নিয়োগ করা হয় অনেক সময় তার সাথে যে মাদার অর্গানাইজেশন তার কোনো যোগাযোগ থাকে। তার ফলে এখন এই পরিস্থিতিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রাজনাথ যেটা বলেছেন, প্রধানমন্ত্রীও আজকে রিয়াক্ট করেছেন এবং কোন রকম ভাবে এটাকে আপোষ করা হবে না এই কথা জানিয়েছেন। এখন এটাই দেখার যে কি প্রতিক্রিয়া হয়, এবং দুর্ভাগ্যজনক ভাবে এই সময় বিহারের ভোট হচ্ছে, ভোটেও এর কোনো প্রভাব রাজনৈতিক ভাবে পড়বে কিনা, বিজেপির কি রণকৌশল সেক্ষেত্রে হচ্ছে, সেসবগুলো নিয়েও রাজনৈতিক বিশ্লেষকরা পুরো জিনিসটা খতিয়ে দেখছেন। কিন্তু একটা জিনিস বলা যায় যে এই ঘটনাটা অনেকদিন পর আবার কিন্তু সরকারের যে নিরাপত্তা ব্যবস্থা তাতে নাড়িয়ে দিয়েছে। গোটা দেশে কিন্তু এখন বহু জায়গায় রেড অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। বহু মন্দির মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এমনকি পাটনাতেও বিরাট ভাবে কিন্তু কাশ্মীরে তাজমহল, ফতেপুর সিক্রি, এই সমস্ত জায়গা বহু জায়গা সিল করে দেওয়া হচ্ছে, এবং চূড়ান্ত একটা নিরাপত্তা ড্রিল কিন্তু শুরু হয়েছে। জয়ন্তদা, বিদেশের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তিনি বলছেন যে এই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে, ঠিক কতটা তাৎপর্যপূর্ণ? খুবই তাৎপর্যপূর্ণ, কারণ দেশের প্রধানমন্ত্রী তিনি মানে যাকে বলা যেতে পারে নাম্বার 1, প্রথম মানে ক্যাবিনেটের ফার্স্ট অ্যামং ইকুয়ালস বলা হয় সংবিধানে। এখন তিনি যখন বলছেন ক্যাবিনেটের প্রধান শুধু তো রাষ্ট্রপ্রধান, এবং তিনি যেখান থেকে বলছেন তাতে গোটা বিশ্বের কাছে সেই বার্তা যাচ্ছে। তো কনস্পিরেসি তার মানে হচ্ছে যে এই কনস্পিরেসিটাকে মূলত ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, কেননা এটার মধ্যে ভারত পাকিস্তান সম্পর্কে যে কমব্যাকেটিভ অ্যাপ্রোচ নিয়েছে, পাকিস্তান কিন্তু খুব দুর্বল হয়ে গেছে এখন, এবং পাকিস্তান মানে সেখানে সেনাবাহিনী আমেরিকায় গিয়ে বৈঠক করছে। হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান তার যাওয়া, ট্রাম্পের সঙ্গে বৈঠক করা, এটা তো কিছুদিন আগেও ভাবা যাচ্ছিল না। এখন বাংলাদেশ, চীন, এখন এখানে আবার আরেকটা সমস্যা হচ্ছে, চীনও আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এবং চীন, পাকিস্তান, রাশিয়া সেটা আবার আর একটা অক্ষ। এখন সব মিলিয়ে ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে প্রথম প্রতিবেশী, এটা তো নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন। আর আজকে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে চীনের ড্রাগনের নিঃশ্বাস ছড়িয়ে পড়ছে, এবং সেটা কিন্তু মানে মালদ্বীপ থেকে মায়ানমার, শুধু বাংলাদেশ বলে নয়, শ্রীলঙ্কা মানে থেকে শুরু করে সমস্ত ভুটান পর্যন্ত চীনের আমরা দেখেছি কিভাবে ঢুকে পড়েছে তাদের সেনাবাহিনী। এবং এই রকম একটা দুর্যোগপূর্ণ প্রতিকূল পরিস্থিতিতে
খোদ লাল কেল্লায় একটা বিস্ফোরণ ঘটিয়ে যেভাবে মৃত্যু ঘটনা ঘটিয়েছে, তাতে কিন্তু নাশকতা যারা করে সেই কনস্পিরেসির কথাই প্রধানমন্ত্রী বলছেন। এখন কোন গোষ্ঠী করেছে, কেননা গোষ্ঠীগুলো কিন্তু যেমন জায়স্কারে কিংবা লস্করে এর আগের বারে যখন হয়েছিল তখন যেরকম লস্কর ক্লেম করেছিল, এবারে ব্যাপারটা হচ্ছে কি, এরা যখন একটা গোষ্ঠী করলে সেই গোষ্ঠীকে যখন গ্রেপ্তার করা হয় এবং সঙ্গে সঙ্গে জঙ্গিরা অন্য দিয়ে দেয়। আমার কাছে এখানে কোন গোষ্ঠী করেছে তার না ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ নয়। মূল জিনিসটা হচ্ছে যে এই সমস্ত জঙ্গি ছাতার তলায় কাজ করছে, এই একটা আমব্রেলা নিচ্ছে। সুতরাং সেই ছাতার তলায় থেকে জঙ্গি সংগঠন একত্রিত ভাবে এখন এই মুহূর্তে ভারতের মানে যে সিস্টেম সেটাকে দুর্বল করে দিতে চাইছে। এখন সেখানে নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রাখ, যেটাকে মোদী গ্যারান্টি বলে মোদী নিজেই বলেন, যাতে নষ্ট না হয়। বিশেষ নির্বাচনের সময় তার একটা রাজনৈতিক তার অভিলাষ থাকে ক্যালেন্ডার ফলো করে, সুপরিকল্পিত যে একটা ষড়যন্ত্র তো নিশ্চয়ই আছে, জঙ্গি ষড়যন্ত্র, এটা রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করি না। এবং এটাতে দেশি শক্তির কি ভূমিকা সেগুলো নিশ্চয়ই আমাদের দেশের বা বিদেশ সমস্ত সংস্থা তারা দেখবে। সুতরাং একদিকে মানে আমাদের নিরাপত্তাজনিত অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত ব্যর্থতা, তার ইন্টেলিজেন্স ফেলিওর কেন হলো সেটা বিচার হবে, আর একদিকে যারা জঙ্গি করেছে তাদেরকে ছাড়া হবে না, তাদেরকে ধরা হবে। এবং তার জন্য দরকার হলে বিদেশের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, বহু দেশের সাথে কিন্তু আমাদের ইন্টেলিজেন্স শেয়ারিং এর চুক্তি আছে, অন্য কোনো সার্বভৌম রাষ্ট্রের সরাসরি সহায়তা আমরা নিতে পারি না বা আমরাও করতে পারি না, কিন্তু ইন্টেলিজেন্সের শেয়ারিং এক্সচেঞ্জ সবসময় কিন্তু দুটো সার্বভৌম রাষ্ট্রের মধ্যে হতে পারে। বহুবার আমাদের বম্বে ব্লাস্টের সময় যেরকম মোসাদ আমাদের অনেক সাহায্য করেছিল বম্বে কাণ্ডের সময়, সেরকম ভাবে বিভিন্ন সংগঠনের সাথে সমন্বয় সাধন করা হচ্ছে। এবং সিবিআইতে ইন্টারপোল সিবিআই এর অধীনে আছে, সেই ইন্টারপোলের মাধ্যমেও যেসব জঙ্গিদের নাম, ছবি, মানে আঙুলের ছাপ, এগুলো বিভিন্ন গোয়েন্দা সংস্থা গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে, তাদের কাছে পাঠানো হচ্ছে। এবং এই ইন্টেলিজেন্সের মাধ্যমে টেররিস্ট যে নেটওয়ার্কের যে ছাতা যেটা বললাম সেটাকে আর্ট করা। আরো একটি প্রশ্ন আছে আপনার কাছে, ভারত বারবার এই জঙ্গি কার্যকলাপ নিয়ে সরব হয়েছে। আমরা দেখেছি যে ভারতের তরফ থেকে প্রতিনিধি দল তারা একাধিক দেশে গিয়েছে এবং সেখানে বার্তা দিয়েছে। সেক্ষেত্রে অপারেশন সিঁদুরের পর কি এবার 2.0 হতে চলেছে, কি মনে হচ্ছে আপনার? হতে পারে, কারণটা হচ্ছে মানে এটাই হচ্ছে মানে বলে যে সমর বিজ্ঞানের কথা, যে যুদ্ধের কূটনীতির ক্ষেত্রে যুদ্ধ তো কূটনীতিরই মানে একটা এক্সটেনশন, যখন আর কি একটা অন্য ফর্মে যখন কূটনীতিটা করতে বাধ্য হয়। এখন অপারেশন সিঁদুরের পর 2.0 যেটা, সেটা হচ্ছে যে এটা একটা আর্ট অফ পসিবিলিটি বলে, মানে আমি হবেই বলছি না, কিন্তু কি কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে তার একটা খতিয়ান, যেটা রাজনাথ সিং যখন বলছেন তার আগে কিন্তু তিনি মানে সেনা প্রধান যারা তাদের সাথেও তিনি কিন্তু আলোচনা সেরেছেন। এবং সেখানে আমাদের এখন তো চিফ অফ ডিফেন্স স্টাফ আছেন, এবং সেই চিফ অফ ডিফেন্স স্টাফ সমস্ত সংগঠনগুলোর সঙ্গে যুক্ত করছেন। এবং আমি শুনলাম যে প্রতিরক্ষা মন্ত্রকে, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে যেটা জানতে পারলাম যে রাজনাথ সিং সাউথ ব্লকে একটা ওয়ার রুম আছে, এবং সেখানে সমস্ত মানে আর্মি কমান্ডার্সরা আসেন, ভিডিও প্রেজেন্টেশন হয়, খুব গোপনে করা হয়। এবং সেখানে কিন্তু এই সমস্ত সেনা প্রধানদের সাথে ইতিমধ্যেই রাজনাথ সিং কথা বলছেন। এবং আরেকটি চরিত্র তিনি খুব ঘনিষ্ঠভাবে গোটা পরিস্থিতিটার দিকে নজর রেখে করছেন, তার নাম হচ্ছে অজিত ডোভাল, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি কিন্তু এই মুহূর্তে তিনটে মানে ইন্টেলিজেন্স, যেটা বললাম যে সেনা গোয়েন্দা, আর আইবি ইন্টেলিজেন্সের মানে যেটা অমিত শাহর গোয়েন্দা বাহিনী, আর একটা হচ্ছে অর্থাৎ যেটা ক্যাবিনেট সচিবালয় ছদ্মবেশে বলা হয়, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকে বিদেশের যে গোয়েন্দারা। এখন এই সমস্ত গোয়েন্দা সংগঠনগুলো, এমনকি ফাইন্যান্স মিনিস্ট্রিতেও একটা ইন্টেলিজেন্স উইং হয়েছে, ইকোনমিক ইন্টেলিজেন্স, সমস্ত মিলে একটা সমন্বয়কারী বৈঠক আজকে হচ্ছে।
এবং সেখানে দেখা হবে যে কিভাবে ঘটনা ঘটেছে এবং তার ব্যাপারে কি কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, শর্ট টার্ম লং টার্ম দু রকমের ব্যবস্থা গ্রহণ করা হবে। সবটাই আমাদেরকে জানানো হবে না হয়তো, কিন্তু বৈঠকের ভিতরে এখন আলাপ আলোচনার মধ্যে আমরা জানার চেষ্টা করব যে সরকার কি করতে চলেছে। ধন্যবাদ জয়ন্তদা।